ইট পাটকেল। লেখনতে রয়েছেন সানজিদা বিনতে সোফি। পর্ব 33। কামিনী চৌধুরী আজ সবার চোখের আড়ালে হসপিটাল এসেছে। বাচ্চারা এতদিন নিবিড় পর্যবেক্ষণে ছিল, তাই সে আসেনি। কানাডার এক পরিবারের সাথে কথা হয়েছে তার। দুটো বাচ্চাই তারা নেবে। সে তো মেরে ফেলতে চেয়েছিল। বাঁচিয়ে রেখে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে ক্ষতি কি? নূরকে সে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না। তার সব কিছু এই মেয়ে কেড়ে নিয়েছে। এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ তো সে না। সারা জীবন সন্তানের শোকে কপাল চাপড়ে মরবে এবার। নিজের মনে বিড়বিড় করে নিজের পরিচিত নার্সের কাছে গেল কামিনী চৌধুরী। আমি বাইরে অপেক্ষা করছি, বাচ্চাগুলোকে নিয়ে এসো। স্যার জানলে আমাকে মেরে ফেলবে ম্যাম, আপনি অন্য কাউকে বলুন। নার্সের করুণ গণা সুরে খেপে উঠল কামিনী চৌধুরী। খ্যাপা সারের মতো হুঙ্কার দিয়ে বলল, আমার কথা মতো কাজ না করলে আমি তোমার পুরো পরিবারকে মেরে ফেলবো। এখন কথা না বাড়িয়ে যাও, তোমার টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কাজ শেষ হলে কয়েকদিন অন্য কোথাও গিয়ে গা ঢাকা দেবে। মধ্যবয়স্ক নার্সটি চোখের পানি ফেলতে ফেলতে বলল, কোথায় গা ঢাকা দেবো স্যার? কবে চলে গেল এই স্যার আমাকে মাটি খুঁড়েও বের করে নিয়ে আসবে। কামিনী চৌধুরী বিরক্ত হলো, কর্কশ গলায় বলল, ঠিক আছে, আমি তোমার স্বামী আর বাচ্চাদেরকে কবরে পাঠানোর ব্যবস্থা করছি। না না ম্যাম, প্লিজ এমন করবেন না, আমি এখনই যাচ্ছি। কামিনী চৌধুরী বাঁকা হেসে নিজের গাড়িতে গিয়ে বসল। আরশিয়ানকে এই ব্যাপারে কিছু বলেনি। আরশিয়ানকে যতই নিজের মতো করে বড় করুক না কেন, তার শরীরে রাফসান শিকদারের রক্ত বইছে। সে কখনোই এমন কিছু করতে দেবে না। তাই যা করার তাকে নিজেকেই করতে হবে। আশবিন বেরিয়ে যেতেই নূর উর্মিকে বলল, চলে এসো উর্মি, আমি আজ এখানেই থেকে যেতে চাই। আরেকবার ভাবুন ম্যাম, স্যার জানলে আজ তো রাখবে না। এটাই আমার শেষ কথা, যা বলছি তাই করো। উর্মি আর কিছু বলল না, চুপ থেকে সম্মতি জানালো। সে কোনোভাবে বিশ্বাস করে না আসমিন রাফসান শিকদারকে খুন করতে পারে। রাফসান শিকদার ও আসমিনকে ভীষণভাবে স্নেহ করতেন। আসমিন নিজেও রাফসান শিকদারের প্রতিটি কথা মেনে চলত। উর্মি নিজের চোখেই আসমিনকে ভেঙে পড়তে দেখেছে রাফসান শিকদারের মৃত্যুর পরে। আর কিছু না ভেবে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেল উর্মি। নূর ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। উর্মি এলে তারা বেরিয়ে যাবে। নিজে বাবার খুনের সাথে আর নয়। যতদিন আসমিন নির্দোষ প্রমাণ না হচ্ছে ততদিন সে বাচ্চাদেরকে নিয়ে দূরে থাকতে চায়। নূর ওয়াশরুমে ঢুকতেই নার্স এসে বাচ্চাদেরকে নিয়ে চলে গেল। কেবিনের সামনের গার্ডগুলো তখন দাঁড়িয়েই ছিল। নার্সের কোলে বাচ্চাদেরকে দেখে তারা আটকে জিজ্ঞেস করলো, কোথায় নিয়ে যাচ্ছেন? এমন রাশভারী গলা শুনে কেঁপে উঠল নার্স। ভয়তে চোখে তাকিয়ে শুকনো ঢোক গেল। ডাক্তারের কাছে চেক আপ করাতে নিয়ে যাচ্ছি। গার্ড তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করল নার্সকে। একে প্রথম দিন থেকেই সন্দেহ হয়েছিল, কিন্তু প্রথম দিন থেকেই নার্সকে এখানে দেখায় সে খুব একটা কিছু বলেনি। তাই কিছু না বলে মাথা নাড়িয়ে যেতে বলল। নার্স যেন হাঁপ ছেড়ে বাঁচল। তড়িঘড়ি করে চলে এলো সেখান থেকে। লিফটে ঢুকে সোজা গ্রাউন্ড ফ্লোরে নেমে পার্কিংয়ে এসে কামিনী চৌধুরীর কাছে বাচ্চাদেরকে দিয়ে দিল। কামিনী চৌধুরী নাক সিটকে বলল, আমার কাছে দিচ্ছ কেন? পেছনে ঝুড়িতে রাখো। নার্সটি অবাক হয়ে তাকালো কামিনী চৌধুরীর দিকে। একটা কাপড়ের ঝুড়িতে বাচ্চাদের রাখতে বলছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ক্যাক করে উঠল কামিনী চৌধুরী। রাগী গলায় বলল, ভং সেজে দাঁড়িয়ে আছো কেন? যা বলছি তা করো, যত্তসব সব। নার্সটি আর কিছু না বলে বাচ্চাদের বাস্কেটে রেখে একবার করুণ চোখে তাকিয়ে বলল, আমার কোনো টাকা লাগবে না ম্যাম, আমার স্বামী সন্তানদেরকে ছেড়ে দিন, আমি তাদেরকে নিয়ে খুব দূরে চলে যাব। ঠিক আছে ঠিক আছে, আমি তাদের ছেড়ে দিচ্ছি, এখন এখান থেকে সরে পড়ো, তোমাকে যেন আর এই শহরে না দেখি। বাচ্চারা কেঁদে উঠতেই কামিনী চৌধুরী বিরক্ত চোখে তাকালো। নার্সকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। গাড়ি হসপিটাল থেকে বেরিয়ে যেতে নার্স দ্রুত পায়ে ছুটল হসপিটালের দিকে। ওয়াশরুম থেকে বেরিয়ে দোলনার দিকে তাকিয়ে ভ্রু কুচকে ফেল নূর। দ্রুত গতিতে সেদিকে গিয়ে বাবুদের না দেখে বুকটা কেঁপে উঠল তার। চিৎকার করে গার্ডদের ডেকে বলল, বাহাদুর, আমার বাবুরা কোথায়? গার্ডগুলো সাথে সাথে কেবিনে প্রবেশ করলো। করে দেখে নূর কাঁদছে। বেবিদেরকে ডাক্তার চেক আপ করাতে নিয়ে গেছে নার্সে। চিন্তা করবেন না, কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসবে। নূরের চিৎকার চেঁচামেচি শুনে ডাক্তার আর নার্সরা এসে হাজির হয়েছে।
একজন নূরকে বেডে বসিয়ে শান্ত করার চেষ্টা করছে। এভাবে চিৎকার করে স্যালাইন ছুটে যেতে পারে। ডক্টর গার্ডের কথা শুনে অবাক হয়ে বলল, কি বলছেন? আমি নিজেই তো আসতাম বেবিতে দেখতে। আমার কাছে নিয়ে যেতে হবে কেন? আমি কাউকে বলিনি তো নিয়ে যেতে। নূর খ্যাপা বাঘিনীর মতো তাকালো সবার দিকে। রক্তিম চোখে নিজের সন্তানদের জন্য হাহাকার। সবার দিকে আঙুল তুলে তাতে দাঁত চেপে বলল, আমার বাচ্চাদের 10 মিনিটের মধ্যে আমার সামনে চাই, নইলে একটাকেও জীবিত রাখবো না। এই অ্যাপোলো হসপিটাল গুড়িয়ে দেব। সবাই ভয়ে ঘামে একাকার অবস্থা। অথরিটি চলে এসেছে ততক্ষণে। আশ্বিন জায়েন চৌধুরীর মেয়ের কিছু হলে সব কিছু ধ্বংস করে দেবে সে। কি হয়েছে? উর্মিকে দেখে ডুকরে কেঁদে উঠল নূর। ভাইকে জাপটে ধরে চিৎকার করে বলল, আমার মেয়েদের এনে দাও উর্মি। আমার মেয়েদেরকে কেউ নিয়ে গেছে। ওরা অসুস্থ, ওরা কাঁদছে হয়তো আমাকে ছাড়া। আমার মেয়েদেরকে কিছু হলে সবাইকে আমি শেষ করে দেব। উর্মি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে সবার দিকে তাকিয়ে। তার মাথায় কিছুই ঢুকছে না। নূরের কান্না সবার চোখের পানি চলে এসেছে। কি বলছে ম্যাম? বাবারা কোথায়? কি নিয়ে গেছে ওদের? নূর কিছু বলতে পারছে না। পেট ব্যথায় চিনচিন করে উঠতেই আর্তনাদ করে উঠল। উর্মি নূরকে আগলে ধরে বেডে বসিয়ে দিয়ে নার্সদের নূরকে সামলাতে বলল। অথরিটির হেড ততক্ষণে সিসিটিভি ফুটেজ নিয়ে এসেছে। উর্মি আশ্বিনকে কল করে যাচ্ছে। আশ্বিন ফোন তুলছে না। আশ্বিনকে সানভি কল দিতেই সে রুম কলটি রিসিভ করলো। উর্মি সংক্ষেপে সব আসমিনকে ইনফর্ম করতে বলল। গার্ডের দিকে তাকিয়ে রক্তিম চোখে বলল, বাহাদুর কোথায়? স্যারের সাথে গিয়েছে। নূর নিস্তেজ হয়ে বেডে পড়ে আছে। ব্লিডিং হচ্ছে স্যালাইনের জায়গা থেকে। উর্মি নিজেই পাগল পাগল লাগছে। নিজের চুল টেনে ধরে অস্থিরভাবে পায়চারি করতে লাগলো। বাবারা কোথায় আরশিয়ান? বাচ্চাদের গায়ে ফুলের টোকা লাগলেও আমি তাদেরকে খুন করে ফেলবো। উর্মি চিৎকার শুনে আরশিয়ান অবাক হয়ে গেল। হতভম্ব গলায় বলল, কি বলছো ভাই? বাবুরা কোথায় আমি কি করে বলবো? কি হয়েছে? উর্মির চেহারা রাগে লাল হয়ে গেল। সবসময় শান্ত থাকা মানুষটা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সামনের সোফায় লাথি দিয়ে বলল, একদম নাটক করবি না তুই। তুই ওদের কিডন্যাপ করছিস তাই না? আরে তোর বোনের মেয়ে ওরা। এতটা নিচে কিভাবে নামলি তুই? তোর দুশ্মনী সম্পত্তি নিয়ে বাচ্চাদের দিকে কেন হাত বাড়ালি? আশ্বিন মেরে ফেলবে তোকে। কোথায় আছিস আমাকে বল, আমি ওদের নিয়ে আসবো। নূরের অবস্থা ভালো না, আমার মনটা মরে যাবে। উর্মি কথা বলতে বলতে কান্না করে দিল। আরশিয়ান স্তব্ধ হয়ে বসে আছে। চোখ দুটো ছলছল করছে ওর। সে এতটাও খারাপ না যে দুধের বাচ্চাদের সাথে দুশ্মনী করবে। বাচ্চাগুলো হওয়ার পর থেকে ওদের দেখার জন্য মন উসখুস করছিল তার। কত কষ্টে নিজেকে শান্ত রেখেছে একমাত্র সেই জানে। ও রাফসান শিকদারকে ঘৃণা করে। নূরের প্রতি কোনো রাগ নেই তার। রাফসান শিকদারের রাজত্ব ধ্বংস করতে চায়, কিন্তু নূরের কোনো ক্ষতি সে করতে চায়নি। নিজেকে সামলে উর্মি আসছি বলে কল কেটে দিল আরশিয়ান। গাড়ির চাবি নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। আজ এই শত্রুতা শেষ করবে ও। দাঁতদের জন্যই দ্বন্দ্ব, তারা কেউই তো আর বেঁচে নেই। তাহলে প্রতিশোধ নিয়ে কী হবে? তার নিজেরও একটি পরিবার চাই। আগাছার মতো জীবন, তার নিঃশ্বাস আটকে যাচ্ছে। সমস্ত রোড ব্লক করে দেওয়া হয়েছে। একটি গাড়িও নড়তে দেওয়া হচ্ছে না। জনগণের মধ্যে অনেকের পুলিশকে সাহায্য করছে তল্লাশি করতে। সানবির কাছ থেকে নিজের মেয়েদের নিখোঁজ হওয়ার খবর শোনার পর থেকে আশ্বিন ভয়ঙ্কর রূপ নিয়ে ধারণ করেছে। সে জানে এই কাজ কামিনী চৌধুরী ছাড়া আর কেউ করেনি। 3 রাস্তায় মাথায় ব্লক করে সেখানে গাড়ির ডিকিতে শুয়ে আছে আসমিন। এই রাস্তা দিয়ে সব গাড়ি বের হবে। আহা, শেষে কি না হরে হাতে নাতে ধরবে কামিনী চৌধুরীর মৃত্যু। তার নিজের হাতে লেখা আছে। আমজাদ চৌধুরী ছুটে এসেছে ছেলের কাছে। আসমিনের ফোন বেজে উঠতেই সে ফোন রিসিভ করে কানে ধরল। কয়েকটা কথা বলে রক্তিম চোখে তাকালো। আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, চলো আব্বু একটু ঘুরে আসি। আমজাদ চৌধুরীর কাঁধে হাত দিয়ে, তোমাকে আমার টর্চার সেল দেখাবো আজ, চলো চলো। আমজাদ চৌধুরী অসহায় চোখে তাকালো আসমিনের দিকে। মন বড় কুক আছে তার। করুণ গলায় বলল, প্রাণটা না নিয়ে নিলে হয়। আমি তোমাকে আরও 3টে বউ এনে দেবো। এটা নিয়ে এত বায়না করো না। ভালো ছেলে তো তুমি। ভালো ছেলেটা বায়না করে না। চুপচাপ গাড়িতে উঠে বসো, না হলে প্রাণপ্রিয় স্ত্রীকে শেষবার দর্শন করতে পারবে না। একটু থেমে আবার দাঁত কিরমির করতে করতে বলল, এই শহর আমার। আমার শহর থেকে আমার মেয়েদের দিকে হাত বাড়ানোর শাস্তি তাকে পেতেই হবে। একদম পুরনো দিনের নায়িকাদের মতো ন্যাকামি চলবে না।
পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে। গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।